পদ বলতে বোঝায় যে অর্থবোধক বর্ণ বা বর্ণ সমষ্টি দ্বারা গঠিত যে বাক্যটা গঠিত হয় এটাই হচ্ছে পদ। আচ্ছা। যেমন হুম আমি স্কুলে যাই বা হুম সে ভাত খায়, এরকম আর কি। আচ্ছা, আশা করি বুঝতে পারছো। তাহলে পদ বিষয়টা কি? পদ বিষয়টা হচ্ছে যে একটি ব্যাকরণ মানে বর্ণ বর্ণ আচ্ছা, এখানে বর্ণ বা শব্দ দ্বারাই গঠিত হবে, তাই না? এবার এখানে দেখো লিখছে যে জি। বাংলা ব্যাকরণ অনুসারে অর্থবোধক বর্ণ বা ধ্বনি বর্ণ সমষ্টিকে গঠিত হয়ে যখন কোনো শব্দ বাক্যে ব্যবহৃত হয় তখন বলা হয় পদ। মেন বিষয়টা হচ্ছে পদ আমরা তখনই বুঝবো অর্থাৎ যেটার মধ্যে অর্থপূর্ণ একটি থাকবে, শব্দ থাকবে, তাই না? জি। তাহলে মেন বিষয়টা হচ্ছে অর্থপূর্ণ শব্দ যুগেই কিন্তু আমাদের পদ গঠিত হয়। আচ্ছা, প্রতিটা শব্দে আমরা জানি কিন্তু পদ, এবং এটা কিভাবে গঠিত হয়? এটা গঠিত হয় বর্ণের সমষ্টি দ্বারা। কি দ্বারা গঠিত হয়? বর্ণ সমষ্টি দ্বারা। বর্ণের সমষ্টি দ্বারা আমাদের কিন্তু পদগুলো গঠিত হয়। কখন পদ হবে? যখন বর্ণ সমষ্টি গঠিত হবে এবং এগুলোর মধ্যে অর্থবোধক বর্ণ থাকবে, তখন সেটাকে আমরা বলবো পদ, তাই না? হুম। দেখো, জি ভাইয়া। দেখো আমি স্কুলে যাই, তাহলে দেখো, সরি রহিম স্কুলে যায়, দেখো তো রহিম একটা পথ না? এখানে বর্ণের সমষ্টি মিলে গিয়ে একটা পথ হয়েছে না? রহিম কি একটা অর্থবোধক না বর্ণ জি সমষ্টি? ভাইয়া। তাহলে এটা একটা পথ। স্কুলে যাই, তাহলে স্কুলে একটা পথ, যায় একটা পথ। তাহলে এখানে সবটি এক একটি পথ না? এক জি। একটি পথ না? দেখো এখানে বলছে একটি বাক্যের প্রতিটি শব্দই এক একটি পদ, সকলে রেসপন্স করবে। তাহলে মেন বিষয়টা কি? একটি বাক্যের প্রতিটি শব্দই হচ্ছে কি? পদ। পদ। আচ্ছা, একটি পদ। তাহলে কি বুঝতে পারলা? আমাদের পদটা কি? মেন বিষয় পদটা কি হয়? আচ্ছা, তাহলে পদটা কিভাবে গঠিত হয় একটু মেহরাব বলো তো। মেহরাব তুমি একটু বলো, রেসপন্স করো। হ্যালো, পদটা কি একটু মেহরাব বলো। আচ্ছা, জান্নাত একটু বলো তো। পদটা মূলত হচ্ছে অর্থবোধক বর্ণ এবং বর্ণ সমষ্টি দিয়ে গঠিত হবে। হুম, আর আর কি হতে পারে? এটা ছাড়া রহিম স্কুলে যাই ছাড়া একটা উদাহরণ দাও দেখি। আমি ভাত খাই। হ্যাঁ, আমি ভাত খাই, তাহলে আমি ভাত খাই, তাহলে এখানে কি সবগুলো কি পথ না? পথ না? রেসপন্স করেন না কেন? পথ। আচ্ছা, পথ। আচ্ছা, তাহলে আমাদের মেইন বিষয় যে পথটা আমরা বুঝে ফেললাম। তো এখানে পদের কয়েকটা আমরা এখানে প্রকারভেদ দেখব। অর্থাৎ পদের এখানে দেখেন একটা অব্যয় পদ আছে, সব্যয় পদ আছে। এগুলো মেইন বিষয়টা কি? মেইন বিষয়টা কি সেগুলো আমাদের দেখতে হবে। দেখেন পরবর্তী আমাদের স্লাইড কি আপনারা দেখতে পারতেছেন? জি। আচ্ছা, পরবর্তী আপনারা স্লাইডটা দেখতে পারেন। দেখেন এখানে কি বলছে, যে পদের পরিবর্তন হয় তাকে সব্যয় অর্থাৎ অব্যয়ের পদ ব্যতীত বাকি সমস্ত পদগুলো যেগুলো আছে সেগুলোকে বলে সব্যয়। আচ্ছা, আমাদের এটা মেন বিষয়টা হচ্ছে অব্যয় পদটা আমরা চিনতে হবে, আর হচ্ছে সব্যয় পদ। তাহলে অব্যয় পদটা কি? অব্যয় পদটা হচ্ছে সেটা যেটার কোনো পরিবর্তন হয় না। অব্যয় পদ কোনটা? যেটা কোনো পরিবর্তন হয় না। মেহরাব বলতেছে বোঝা যায় না। তোমার এর সমস্যা মনে হয়, নেটের সমস্যা, নেট আবারই কেটে ঢুকো। আচ্ছা, দেখো তাহলে কি বলছে, বিশেষ্য পদ আমরা কি দেখবো? বিশেষ্য পদ দেখবো, বিশেষণ পদ দেখবো, সর্বনাম পদ দেখবো এবং ক্রিয়া দেখবো। কি দেখবো? বিশেষ্য, বিশেষণ, সর্বনাম এবং ক্রিয়া পদ দেখবো, তাই না? জি। আচ্ছা, এখানে কি বলছে যে বিশেষ্য পদ। বিশেষ্য পদটা কি? বিশেষ্য পদটা একটু বলো তো কি হতে পারে? বিশেষ্য পদটা হচ্ছে একটি কোনো কিছুর নামকে আমরা বিশেষ্য পদ বলতে পারি, তাই না? কোনো কিছুর নামকে আমরা জি। বিশেষ্য পদ বলতে পারি। বিশেষ্য পদকে আবার নামপদও বলা হয়। কি বিশেষ্য পদকে আবার কি বলা হয়? নামপদও বলা হয়। নামপদকে ওই যে নাম যেগুলো থাকবে, এখানে কি বাক্যের মধ্যে ব্যবহৃত যে সমস্ত পদ দ্বারা কোনো ব্যক্তি, কোনো জাতি, সমষ্টি, কাল, ভাব বা গুণের নাম বোঝায়, তখন সেটাকে আমরা বলে বিশেষ্য পদ। মেহরাব এখন কি দেখতে পারতেছো? জি ভাইয়া। আচ্ছা, তাহলে বিশেষ্য পদটা আমরা কি দেখলাম? বিশেষ্য পদের আরেক নাম হচ্ছে এটাকে নামপদও বলা হয়, অর্থাৎ এটাকে নামকে বোঝাবে, অর্থাৎ একটা ব্যক্তি, জাতি, সমষ্টি এগুলো বোঝাবে, তাই না?
হ্যাঁ আমি ঠিক বলছি? তো আমরা এখানে একটু দেখি বিশেষ্য পদকে আমরা 6 ভাগে ভাগ করতে পারি। কয় ভাবে? 6 ভাগে আমরা 6 ভাগ করতে পারি। মেইন বিষয়গুলো আমরা খালি জাস্ট দেখে যাব, কারণ পদগুলো থেকে প্রশ্ন আসে। তো এখানে যে বিষয়টা আছে, যেমন 6 ভাগের মধ্যে একটা হচ্ছে নামবাচক বা সংজ্ঞাবাচক। নামবাচক কি? যে বিশেষ্যের দ্বারা কোনো ব্যক্তি, ভৌগোলিক স্থান বা সংজ্ঞা, গ্রন্থের নাম যখন বোঝাবে, তখন আমরা বুঝে নিব এগুলো কি নামবাচক বিশেষ্য। সাফি, দেখতে পারতেছ? আচ্ছা, এখন সাফিকে আমি দেখতে পারতেছি লাইনে, তাই না? ওয়ালাইকুম আসসালাম সাফি, দেখতে পারতেছ? আচ্ছা আচ্ছা, নামবাচক বা সংজ্ঞাবাচক বিশেষ্যকে আমরা কি বললাম? এটা ব্যক্তির নাম হতে পারে, যেমন মনে করো সাদিয়া হতে পারে। সাদিয়া নামটা খুবই ভাইরাল না? আচ্ছা, আর কি আফরিন হতে পারে, মিম হতে পারে, এটা হচ্ছে ব্যক্তিবাচক। স্থানের নাম কি হতে পারে? দিল্লি হতে পারে, ঢাকা হতে পারে। এটা হচ্ছে কি, এটা এই দুটো হবে কি স্থানবাচক, এগুলো হবে কি স্থানবাচক। তাহলে সাদিয়া মানে কি নামবাচক, আর হচ্ছে যে দিল্লি মানে কি ব্যক্তিবাচক। দিল্লি মানে ব্যক্তিবাচক না স্থানবাচক? স্থানবাচক। আচ্ছা, স্থানবাচক। আচ্ছা, স্থানবাচক। তাহলে ভৌগোলিক কোনটা হতে পারে? ভৌগোলিক কোনগুলো হতে পারে? ভৌগোলিক হতে পারে পদ্মা, হতে পারে বঙ্গোপসাগর। এগুলো হবে কি ভৌগোলিক, বুঝছো? আর গ্রন্থের নামের মধ্যে হতে পারে কি আল কোরআন, বাইবেল, এগুলো হচ্ছে কি গ্রন্থ, গীতাঞ্জলি। এগুলো হচ্ছে, এটা কি বাচক? এটা হচ্ছে গ্রন্থের নাম বাচক, তাই না? তাহলে এখানে অনেকগুলো নামবাচকের মধ্যে আমরা অনেক বিষয়গুলো দেখতে পারতেছি। যদি বলে যে কোনটি নামবাচক, তাহলে নামবাচকের মধ্যে শুধুমাত্র মানুষের নাম থাকবে এরকম কিন্তু বললে হবে না। হবে? এরকম বললে হবে? হবে না। এখানে নামবাচক বললে আমাদের অনেক কিছু এসে পড়বে, ভৌগোলিক নাম এসে পড়বে, আমাদের স্থানের নাম এসে পড়বে, তাই না? গ্রন্থের নাম এসে পড়বে, ব্যক্তির নাম এসে পড়বে, তাই না? বুঝতে পারলাম? আচ্ছা, বস্তুবাচক বিশেষ্য। বস্তুবাচক বিশেষ্য আমরা জাস্ট ওইখানে বস্তুবাচক বিশেষ্য আমরা জানি না কোনটা বস্তুবাচক। বস্তুবাচক বিশেষ্য এখানে দিতে পারে চিনি, লবণ, সোনা, রূপা, এগুলো হচ্ছে কি বস্তুবাচক। এগুলো কি বোঝানোর কিছু আছে? আচ্ছা, এগুলো বোঝানোর কিছু না। তাহলে জাতিবাচক বিশেষ্যের মধ্যে আমাদের দেখতে হবে এগুলো হচ্ছে ওই যে নাউনটা পড়ালাম, ওই নাউনটাই বাংলাতে খালি ট্রান্সলেট করতে হয়। ওই নাউনটাকে আমরা কি করতেছি? বাংলাতে ট্রান্সলেট করতেছি। জাতিবাচকের মধ্যে আমরা দেখতেছি মুসলিম একটা জাতি, হিন্দু একটা জাতি, গরু একটা জাতি, পাখি একটা জাতি, এগুলো হচ্ছে কি জাতিবাচক। সমষ্টিবাচকের মধ্যে আমাদের দেখতে হবে কি, দেখো তো সভা কি জাতি, জনতা কি জাতি, সমিতি কি জাতি, এই দুটা কি জাতি? বলতো, সভা, জনতা, এগুলো জাতি? সমষ্টি বোঝা অনেকের। আচ্ছা, এগুলো কি সমষ্টি? অর্থাৎ যদি আমি বলি যে এই দুইটার মধ্যে যদি একটা আমাদের পার্থক্য দেখতে হবে, অর্থাৎ জাতিবাচক এবং সমষ্টিবাচকের মধ্যে অনেকজনে মানে প্যারা বাজিয়ে দেয়। সেটা হচ্ছে যে অনেকজনে মনে করে যে জাতিবাচক এবং সমষ্টিবাচকের মধ্যে যে সমস্যাটা হয়, মনে করো সভা, তাহলে তো মনে করো অনেকজন, কিন্তু এটা তো সমষ্টি, মানুষের না, জাতি না। সভা কি কখনো জাতি হয়? জনতা, জনতা একটা সমষ্টিবাচক, কখনো জাতিবাচক হয় না। বাহিনী, এটা জাতি না, এটা হচ্ছে সমষ্টিবাচক দল। এগুলো বুঝতে পারছো? আচ্ছা, আমরা পরে যদি আসি গুণবাচক বিশেষ্য। গুণবাচক বিশেষ্যর এগুলো আমাদের দেখতে হবে। যেমন তোমাদের দিবে যে ভদ্রতা, এটা কি? যদি বলি ভদ্রলোক, তাহলে এখানে ভদ্র কি হবে? বিশেষণ। কি হবে? বিশেষণ। আচ্ছা, তোমরা একটু মিউট করো। জান্নাত রেখে সকলে মিউট করো। জান্নাত তুমি সারা সকলে মিউট করে দাও। জান্নাত সারা সকলে মিউট করে দাও। আচ্ছা, সকলকে আমরা খুলবো। জান্নাত, আচ্ছা সাফি তুমি একটু মিউট করে দাও। আমি বোঝানোর চেষ্টা করবো এবং তোমাদের সকলকে বলার সুযোগ দেবো। দেখো, গুণবাচক বিশেষণের মধ্যে আমাদের কি দেখতে হবে? যে বিশেষ্য দ্বারা কোনো বস্তুর দোষ গুণকে বোঝাবে, সেটাই তো আমরা জানি গুণবাচক বিশেষ্য। কিন্তু দেখতে হবে এগুলো যে উদাহরণগুলো রয়েছে, এগুলো সবগুলোই গুরুত্বপূর্ণ, এবং তোমাকে জাস্ট একটি ওয়ার্ড দিবে, বলবে যে সততা কি, তখন তোমাদের বুঝতে হবে যে কি এটা একটি কি বিশেষ্য পদ। বিশেষ্য পদ, গুণবাচক বিশেষ্য বাতিল দিলাম। যদি বলা যায় এটা কি পদ, বিশেষণ, বিশেষ্য, সর্বনাম, তখন আমাদের বিশেষ্য পদ, তখন আমরা কি বুঝে ফেলবো না এটা বিশেষ্য পদ?
মেহরাবও অন করো। মেহরাব তুমি মিউটটা অন করো। জি ভাইয়া। আচ্ছা, তাহলে আমাদের বিশেষ্যটা আমরা বুঝতে পারলাম না, কোনটা গুণবাচক বিশেষ্য? জি ভাইয়া। জি ভাইয়া। যদি বলি যে যদি বলা হয় সেই লোকটি খুবই ভদ্রলোক, তাহলে এখানে ভদ্র কি বিশেষ্য পদ? হ্যাঁ। জি কিভাবে ভাইয়া, বিশেষ্য পদ। ভদ্রলোক, ভদ্রলোক, তাহলে না, লোক ভদ্রলোকের হচ্ছে বিশেষণ। ভদ্রলোকের বিশেষণ হবে, কারণটা কি লাস্টে আছে কি বিশেষ্য, আর ভদ্রটা হচ্ছে কি বিশেষণ, তাই না? যদি আমি জি। বলি তার ভদ্রতা দেখে আমি মুগ্ধ হলাম, তাহলে তাহলে এখানে ভদ্রতা হবে বিশেষ্য, বিশেষ্য। বুঝছো? হ্যাঁ। সাধু লোক, যদি বলি সাধু লোক তাহলে হবে কি, সাধুটা হবে সাধু বিশেষণ, বিশেষণ। বিশেষণ, কিন্তু সাধুতা তাহলে আমাদের বুঝতে হবে এটা কি বিশেষ্য। বিশেষ্য পদ। বুঝতে পারলাম? আমরা কি বুঝতে জি ভাইয়া। পারলাম এটা? ওকে, আশা করি তোমরা এটা বুঝতে পারলে। এবং এখানে যেগুলো আছে মহত্ব, শালীনতা, সাধুতা, ভদ্রতা, সততা, দয়া, এগুলো হচ্ছে গুণবাচক বিশেষ্য। মনে থাকবে? জি। জি। ওকে, তাহলে যেটা করবেন যে এখন শালীনতা। তামান্না আপনি একটু মিউট করে দেন, মেহরাব মিউট করে দেন। এখন শাফি এবং তামান্না করবেন। সরি, তামান্না মিউট খুলেন, জান্নাত মিউট অফ করেন। আচ্ছা, শাফি শুনতেছেন? জি শুনছি। তামান্না শুনতেছেন? জি ভাইয়া। ঘুমালে হবে না। আচ্ছা, ক্রিয়াবাচক বিশেষ্যটাই, ক্রিয়াবাচক বিশেষ্যটা যে বিশেষ্য দ্বারা কোনো ক্রিয়ার ভাব বা কাজের ভাব বোঝাবে, তখন সেটাকে আমরা বলে হয় ক্রিয়াবাচক বিশেষ্য। কি বলি? ক্রিয়াবাচক বিশেষ্য। শাফি কি বললাম? ক্রিয়াবাচক বিশেষ। ক্রিয়াবাচক বিশেষ্য আমরা কিভাবে বুঝবো? ওই তো ক্রিয়ার ভাব বা মানে ক্রিয়ার কাজ বুঝিয়ে যাতে থাকে। কাজ বোঝাবে। আর শাফিকে বলতে দাও, শাফি বলো, আমি শুনি নাই। ওই তো যে বিশেষ পদটা, ওই তো মানে কাজের ভাব প্রকাশ করে ক্রিয়াবাচক বিশেষ বলে, যেমন গমন, দমন, ভক্ষণ ইত্যাদি। কর্তন। আচ্ছা, ক্রিয়াবাচক বিশেষ্য আমরা এখানে আমরা অনেক কিছু দেখতে পারো। ক্রিয়াবাচক বিশেষ্যের মধ্যে আমরা দেখো এখানে গমন, গমন দ্বারা আমাদের অনেক কিছু, মনে করে আমরা বললাম যে সে যায়, কি সে যায়, এখানে গমন, এখানে আমরা দেখতে পাচ্ছি ক্রিয়াবাচক বিশেষ্য। কিভাবে আমরা দেখতে পাচ্ছি ক্রিয়াবাচক বিশেষণ, কিন্তু আমরা যদি এটা ভাগ করি, আমরা এটা যদি ব্যাখ্যা করি, তাহলে গমন দ্বারা কি যাওয়া বোঝায়, গমন দ্বারা কি বোঝায়, যাওয়া বোঝায়। যাওয়া বোঝায়। যাওয়াটা কি একটা ক্রিয়া না? জি ভাইয়া। যাওয়াটা একটা ক্রিয়া, এই জন্য এটা হচ্ছে কি ক্রিয়াবাচক বিশেষ্য। আর গমনটা হচ্ছে ক্রিয়াবাচক বিশেষ্য, অর্থাৎ এটার ভিতরেই লুকায়িত থাকবে আমাদের ক্রিয়াটা। যেমন গমন মানে কি, সে যায়। শয়ন, সে শুয়ে থাকে। শয়ন মানে কি, আমরা দেখতে বুঝতেছি না এটা কি বিশেষ্য পদ। তাহলে আমরা ক্রিয়াবাচক বিশেষ্য কি জন্য হলো, এটাকে যখন আমরা বাক করব, এটাকে যখন আমরা এক্সপ্লেন করব, তখন আমরা দেখতে পারবো এটার মধ্যে কি থাকে, ক্রিয়া থাকে। যেমন সে শুয়ে থাকে, যেমন দর্শন, দর্শন আমরা দেখে বুঝতেছি না এটা কি ক্রিয়াবাচক বিশেষ্য হবে নাকি, যখন আমরা এটাকে এক্সপ্লেন করব তখন আমরা দেখতে পারবো কি সে দেখে। দর্শন মানে দেখা, তাহলে দেখা একটা কাজ না? দেখো এখানে দেওয়াই আছে দর্শন, দেখার কাজ মানে দর্শন, তাই না? এভাবে আমরা অনেক কিছু বলতে পারি। যেমন পঠন, যেমন আমরা বলতে পারি পঠন মানে সে পড়ছে। পঠন দ্বারা একটি এটার ভিতরে ক্রিয়া আছে না? ক্রিয়া কি আছে? আছে। আচ্ছা, এখন সকলে বলেন তো এই ক্রিয়াবাচক বিশেষ্যটা আপনারা বুঝছেন নাকি এখানে যারা আছেন? জি ভাইয়া। সকলে বুঝছেন? জান্নাত বুঝছেন? জি। জি ভাইয়া। মেহরাব? জি ভাইয়া, বুঝতে পারি। শাফি ওয়ান? শাফি না, সাইফুল ওয়ান? জি ভাই, বুঝছি। আচ্ছা, শাফি বুঝছেন? জি ভাই। আচ্ছা, বুঝলেই ভালো। আচ্ছা, পরে আমরা যেটা দেখবো সেটা আমরা দেখবো কি বিশেষণ পদ, অর্থাৎ ইংলিশে না কি বলা হয় ভুলে গেছি, তোমরা একটু বলে দাও তো আমাকে। অ্যাডজেক্টিভ বুঝাবো। আচ্ছা, বিশেষণ পদের মধ্যে আমাদের অ্যাডজেক্টিভ দেখতে হবে। ওকে, সমস্যা নেই, যেহেতু তোমরা বলতেছো অ্যাডজেক্টিভ, তাহলে আমি ধরে নিলাম এটা অ্যাডজেক্টিভ হবে। তাহলে এটা মেইনটা কাজ কি, এটা কি কাজ করে? এটা খায় না মাথায় দেয়? দোষ গুণ না, পরিমাপ দোষ গুণ। এগুলো। মানে বিশেষ্য বা দোষ গুণ অবস্থা তাকে বিশেষণ পদ বলে। আচ্ছা, মেইন বিষয়টা হচ্ছে এটা আরেকজনের দুই গুণ অবস্থা বোঝাবে, অর্থাৎ এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় নিন্দুক। বিশেষণ পদের আরেকটা নাম নিন্দুক, আবার প্রশংসা করে এরকম লোক, তাই না? অর্থাৎ তার পক্ষে যখন যেটা সম্ভব সেটাই করে আর কি। হ্যাঁ, অর্থাৎ তোমার ভালো কথা বলবে,
খারাপ কথা বলবে, তোমার কি অবস্থায় আছে সেটাও বলবে, তাই না? জি আচ্ছা, তাহলে দুই গুণ অবস্থা বোঝাবে। আচ্ছা, যেমন কি এখানে দিছে দেখো বিশেষণ পদ কোনটি, নীল, আকাশ, ফুল, এগুলো হচ্ছে বিশেষণ পদ। আচ্ছা, আমরা এখানে একটু যাই, এখানে কয়েকটা বিষয় দেখবো, নাম বিশেষণ, বাপ বিশেষণ। নাম বিশেষ্য পড়ি নাই আমরা, নাম বিশেষ্য পড়ি নাই, হ্যাঁ নাম বিশেষণ পড়ছি আমরা পড়ছি। আচ্ছা, এখানে আমরা একটু দেখি যে নাম বিশেষণ এবং বাপ বিশেষণের মধ্যে আমরা বিশেষণ পদ আবারই দিলাম নাকি এটাকে? আচ্ছা, এখানে এসে বলি, ওকে, দুইবার এসে পড়ছিল। নাম বিশেষণ আমরা এটা আমাদের কি করবে যদি আমরা একটু দেখাই, তাহলে আমাদের এখানে দেখতে পাচ্ছি যে বিশেষণ বিশেষ্য এবং সর্বনাম পদকে বিশেষিত করবে, অর্থাৎ অ্যাডজেক্টিভটা নাউন এবং প্রোনাউনকে মডিফাই করবে। বিশেষিত মানে কি অতিরিক্ত তথ্য দিবে এই সম্পর্কে, এটা মডিফাই না? জি ভাইয়া। আচ্ছা, দেখো তাহলে জি কি ভাইয়া। বলছে, এখানে বলছে বিশেষ এবং সর্বনাম পদে ধূস, গুণ, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করবে, তাই না? যেমন গাড়ি, গাড়ি, গাড়ি একটি কি বিশেষ পদ, কি পদ? বিশেষ্য। বিশেষ্য পদ। তাহলে বললো যে কি গাড়ি? চলন্ত গাড়ি। কি গাড়ি? চলন্ত গাড়ি। তাহলে দেখো এখানে চলন্ত গাড়ি, তাহলে এটা সম্পর্কে অতিরিক্ত তথ্য হচ্ছে কে? অ্যাডজেক্টিভ, তাই না? অর্থাৎ দুই গুণ অবস্থা একটার মধ্যে একটা কিছু বোঝাচ্ছে নাকি? অবস্থান বোঝাচ্ছে। কি বোঝাচ্ছে? অবস্থান বোঝাচ্ছে। চলন্ত গাড়ি, এই জন্য আমাদের এটা দিতে হবে কি? বিশেষের বিশেষণ, বা মেন বিষয়টা হচ্ছে আমাদের যদি এখানে, অর্থাৎ যদি আমাদের এই চলন্তরের মধ্যে, এই চলন্তরের মধ্যে আন্ডারলাইন করে যে এটা কি, তখন আমাদের বুঝতে পারবো না এটা যে বিশেষণ। জি বুঝবো জি না, ভাইয়া। এটা বুঝবো না। এবং গাড়ি, গাড়ি একটা নাম না, নাউন না? জি ভাইয়া। তাহলে আমাদের কি দিতে হবে? নাম বিশেষণ। বুঝছেন? জি ক্লিয়ার? ভাইয়া। আপনারা কি ক্লিয়ার জি ভাইয়া, বুঝতে পারছি। নাকি অল ক্লিয়ার, কোনটা? ক্লিয়ার বুঝতে ভাইয়া। পারছি ভাই। আচ্ছা, দেখো এখানে বিশেষণ অনেকগুলো প্রকারভেদ রয়েছে, অর্থাৎ এগুলো আপনাদেরও দেখতে হবে। যেমন কি প্রকারভেদ রয়েছে, যেমন নাম বিশেষণের কয়েকটি, এখানে দেখেন রূপবাচক বিশেষণ, যেমন কি নীল আকাশ, কি আকাশ? নীল আকাশ। যদি আমাদের রূপবাচক আমাদের দিবে না, বলবে নীল আকাশ, এখানে নীলকে আন্ডারলাইন করতে পারে, বা নীল আকাশকেও আন্ডারলাইন করে বলতে পারে যে এখানে মানে নীল আকাশের, সরি, এখানে নীলকে আন্ডারলাইন করে বলবে যে এটা কি বিশেষণ, বিশেষ্য না সর্বনাম, এগুলো তোমাকে বুঝতে হবে। তাহলে নীলটা আমাদের দেখতে হবে। যেমন কারিগর, যখন আমরা বলবো দক্ষ কারিগর, তখন আমাদের কিন্তু দেখতে হবে এটা কিন্তু কারিগরের গুণ বোঝাচ্ছে, তখন আমাদের এটা দিতে হবে কি বিশেষণ পদ, তাই না? এখানে অনেকগুলো আছে, যেমন কি হাজার লোক, এই যে সংখ্যাবাচক যখন বিশেষণটা হবে সেটাও কিন্তু আমাদের দেখতে হবে। যেমন হাজার লোক, 100 টাকা, 100 দ্বারা কিন্তু আমাদের অ্যাডজেক্টিভ কি বোঝাচ্ছে, তাই না? জি জি ভাইয়া। জি এগুলো কি আপনারা বুঝতেছেন যে কিভাবে হবে? ভাইয়া। হ্যাঁ আচ্ছা, দেখো এখানে আরো আছে বিশেষণ পদ হতে পারে, যেমন সম্পত্তি, যখন বলবো অর্ধেক সম্পত্তি, তখন কিন্তু আমাদের এই অর্ধেকটা হচ্ছে কি বিশেষণ পদ। প্রশ্নবাচক, রাস্তা কত দূর, রাস্তা কত দূর, তখন কিন্তু আমাদের এই রাস্তাটা হয়ে যাবে কি বিশেষণ পদ, অর্থাৎ প্রশ্নবাচক বিশেষণ পদ। এটার নাম কি হবে? প্রশ্নবাচক বিশেষণ পদ। বুঝতেছেন? এইভাবেই কিন্তু এই বিষয়গুলো আর কি। বাপবাচক বিশেষণটা কি? বাপবাচক বিশেষণের এখানে আমাদের ক্রিয়া বিশেষণ রয়েছে। ভাইয়া আরেকটু পিছনে একটা আচ্ছা প্রশ্ন। আচ্ছা, বলো। ভাইয়া এর মধ্যে যে কেমন আর অবস্থা, তাহলে অবস্থা কি বিশেষণ হবে আর কেমনটা কি বিশেষ্য হবে? কোনটা? কেমন অবস্থা? এই হ্যাঁ, যে অবশ্যই। প্রশ্নবাচক কেমন, হ্যাঁ, প্রশ্নবাচক বিশেষণে এটাই হবে। কমন, যেটা কেমন, এটা যেটা হচ্ছে কেমন মানুষ, বিশেষ্য। মনে করো কেমন আর মানুষ, কেমন অবস্থা, কেমন গান, কতক্ষণ সময়, বা কত দূর, এগুলো যেটাই বলবা প্রথমটাকে আমাদের দিতে হবে প্রশ্নবাচক বিশেষণ। বুঝছেন? এবং আপনি যে বই থেকে পড়বেন আশা ভাইয়া করি এটা রাস্তা আছে। কত দূর? কি? ভাইয়া হুম, রাস্তা কত দূর এখানে কি বুঝি নেই ভাইয়া, রাস্তাটা তো বিশেষ্য কোনটা? হবে না? প্রশ্নবাচকে? হ্যাঁ না না, এখানে রাস্তা কত দূর, এইখানে রাস্তা হয়ে যাবে কি প্রশ্নবাচক বিশেষণ হয়ে যাবে। যখন দুইটা নাউন যখন একসাথে বসে, তখন আমরা কি প্রথমটাকে অ্যাডজেক্টিভ দিতে পারি না? তেমনই ভাবে এটা হচ্ছে এরকম। বা আপনাদের বইয়ে এই আচ্ছা উদাহরণটা ভাইয়া। আছে নাকি জানি না, কিন্তু অনেকগুলো উদাহরণ আপনারা পাবেন, আপনাদের মনে হবে এগুলো বিশেষ্য পদ, কিন্তু এগুলো বিশেষ্য পদ হবে না। বুঝছেন? জি ভাই। এই যেমন কেমন, কেমনকে আমরা কি জন্য নিব যে বিশেষণ পদ? কারণ এই বিশেষণ পদ নিতে হবে। যেমন বলতে পারি কতক্ষণ সময়, সময়ের আগে যে কতক্ষণটা আছে, তখন আমরা কিন্তু ওই কতক্ষণকে আমাদের ধরে নিতে হবে এটা প্রশ্নবাচক বিশেষণ। কি? প্রশ্নবাচক
বিশেষণ, বিশেষণ। বুঝছেন? আগের দ্বারা কি আমরা বিশেষণ ধরবো, পরেরটা হচ্ছে বিশেষ্য। হ্যাঁ, আচ্ছা এখানে আমরা দেখতে পারতেছি আরেকজনকে আমাদের মানে তোমাদের মধ্যে সবচেয়ে সবচেয়ে বেশি দুরন্ত জিহাদকে। জিহাদ, আপনি একটু মিউটটা খুলে একটু কথা বলেন আমাদের সকলের সামনে। কিছু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিছু একটু মেসেজ ড্রপ করেন, কিছু শুনি। জিহাদের মনে এমবি আসছিল না, নেট আসছিল না। আপনারা একটু সবাই অন অফ করেন, একটু জিহাদের সাথে কথা বলি। আপনারা সকলে মিউট করেন, জিহাদ এখন সকল প্রশ্নের উত্তর দিবে। আগে বলেন যে জিহাদ, আপনি কিছু মেসেজ ড্রপ করেন, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। ঘুম থেকে উঠলেন? না না ভাইয়া ঘুমাই নেই, আমি ওই 7:30 হচ্ছে আমার মসজিদে নামাজ আর কি, দাঁড়ায় ও নামাজ আচ্ছা, পড়ে বুঝতে পারছি। আচ্ছা তাহলে আশা করি আপনি এটা পারবেন, আপনাকে আগে পড়াইছি। দেখেন, দেখতেছেন? জি জি। আচ্ছা, যেটা তাদের বলছিলাম যে অনেকদিন প্রশ্ন করলে কেমন অবস্থা, রাস্তা কত দূর, এটা কি জন্য বললাম, কারণ হচ্ছে যেটা প্রশ্নবাচক বিশেষণ হয়ে যায়। আর জিহাদের বই এটা ভালো মতন আছে, তাই না জিহাদ? জি জি। আচ্ছা, এটাই হচ্ছে মেইন। এখানে অনেকটা দেখে মনে হবে যে না এটা বিশেষ্য, কিন্তু এটা বিশেষ্য হবে না, এটা অবস্থা হয়ে এটা হয়ে যাবে বিশেষণ পদ। এখন মিউট খুলেন সকলে, এখন বলেন যে বুঝছেন নাকি? হ্যাঁ বুঝছি। আচ্ছা, এটাই সেটা। আরেকটা যে নির্দিষ্টতা বাচক বা নির্দিষ্টতা জ্ঞাপক বিশেষণ, যেমন সেই লোক, তাহলে এখানে মনে হবে যে এই সেইটা তো সর্বনাম, কিন্তু না, এখানে সর্বনামটা হয়ে যাবে কি নির্দিষ্টতা জ্ঞাপক বা নির্দিষ্টতা বাচক বিশেষণ হয়ে যাবে, বুঝছেন? এই লোক হতে পারে, সেই লোক হতে পারে, এই দিন হতে পারে, যে কোনো একটা হতে পারে। যে এখানে যে 16 ডিসেম্বর, কিন্তু এখানে 24শে মার্চও হতে পারে, তখন এই 24টা হয়ে যাবে কি আমাদের বিশেষণ, এবং 16 এটা কি হয়ে যাবে কি বিশেষণ, বুঝছেন? জি ভাই, এটা তো বুঝতে পারছি, এখানে কোনো প্রশ্ন নাই। আচ্ছা, প্রশ্ন না থাকলে আরো ভালো আর কি। তাহলে এখানে এটা আগে বলেন যে সকলে বুঝছেন নাকি? জি ভাইয়া। সকলে সকলে কথা বলেন। আচ্ছা, বুঝতে পারলেই ভালো, কারণ হচ্ছে যে আমি চাই যে আপনারা বুঝেন। আচ্ছা, পরবর্তী আমরা একটু এসে পড়ি। যদি এখানে স্লাইডের মধ্যে উদাহরণ কি জন্য দিল না, বাপবাচক বিশেষণকে 3 ভাগে ভাগ করেছে আজকে। আচ্ছা, বাপবাচক বিশেষণের উদাহরণটা এখানে দেওয়া হয়নি, দেওয়া দরকার ছিল আর কি। আচ্ছা, বাপবাচক বিশেষণটা কি? বাপবাচক বিশেষণটা কি জিহাদ বলো তো, বলো জিহাদ। বাপবাচক ক্রিয়া তো জানি। হ্যাঁ। বাপবাচক বিশেষণ কি? আর বাপবাচক বিশেষণ হচ্ছে যে একটা পদকে অন্য পদে বিশেষভাবে বিশেষায়িত করে। অর্থাৎ বাপবাচক বিশেষণ হচ্ছে বাক্যের যে অন্তর্গত একটা বিষয় থাকবে, মানে মানে বাক্যের যেসব মানে মেন বিষয়টা হচ্ছে যেসব বিশেষণ বাক্যের অন্তর্গত অন্য একটি বিশেষণকে বিশেষায়িত করবে, তখন সেটাকে আমরা বলতে পারবো কি বাপবাচক বিশেষণ, তাই না? তাই না? যেমন কি খুব ভালো হয়েছে, তাহলে এখানে খুবটা হচ্ছে কি ভালো হয়েছে, মনে করো ভালো হয়েছে, দেখো এখানে কিন্তু বিশেষণ আছে, কিন্তু খুবটা হয়ে কি আরো বিশেষণকে, সেই বিশেষণে আরেকটা বিশেষণকে বিশেষায়িত করছে, তখন আমাদের এটা কি নিতে হবে? বাপবাচক বিশেষণ, তাই না? এটাই হচ্ছে মেন। আচ্ছা, এটার আরেকটা নাম হচ্ছে অ্যাডভার্ব আছে না, অ্যাডভার্ব। তো এই অ্যাডভার্বটা যেরকম এটাও কিন্তু সেরকম, তাই না? যেমন হি ইজ গুড বয়, হি ইজ ভেরি গুড বয়, তখন ভেরিটা কিন্তু বিশেষায়িত করে ফেললো, তাই না? তখন এটাও বাপবাচক বিশেষণ হয়ে যায়। বুঝতে পারলাম মেন বিষয়টা? আচ্ছা, ক্রিয়া বিশেষণ আপনারা জানেন, ক্রিয়া বিশেষণ কি হবে? বিশেষণ তো বলাই হলো। ক্রিয়া বিশেষণটা কি বললো দেখো তো, এখানে ক্রিয়া বিশেষণটা কি বলছে, যে কি বলছে, যে বিশেষণ ক্রিয়া সংগঠনের ভাব, কাল বা রূপ নির্দেশ করে, তখন সেটাকে ক্রিয়া বিশেষণ বলে, তাই না? আচ্ছা, তাহলে এখানে দূর দূর কুয়াশাচ্ছন্ন রাস্তা, তাহলে এখানে দূর দূরটা কি হবে? আচ্ছা, তাহলে বিশেষণটা আমাদের বেশি পড়তে হবে, এবং এখানে যে উদাহরণটা রয়েছে সেটা প্রশ্ন আসে, যেমন কি যে বিশেষণ নাম বিশেষণ বা ক্রিয়া বিশেষণকে বিশেষায়িত করে, তখন সেটাকে আমরা কি বলি? তখন সেটা সাফি কথা বলতেছে না, বুঝতেছি না।
রাফি আপনার কথা না বলে কিন্তু হবে না, আপনার কথা জাতি শুনতে চায়। তো আপনি কি কথা বলবেন? জি জি জান্নাতও কথা বলতেছে না। দেখতেছি। জান্নাত আপনি কথা বলেন না কে? প্রচুর শব্দ হচ্ছে, আমি তো দেখতে পারতেছি না কিছু। দেখতে পারতেছো না? না, এত সময় তো দেখতে পারতেছিলাম, এখন দেখতে পারতেছি না। আবার কল কেটে আসো তো দেখি কি হয়েছে তোমার। 1 মিনিটের মধ্যে আসবেন কল কেটে আবার আসেন। আপনারা কি দেখতে পারতেছেন? শব্দ হচ্ছে, কি এত শব্দ হয়? আপনারা কি দেখতে পারেন? শব্দ জি আচ্ছা, দেখতে পারলেন না। দেখো, আচ্ছা এখানে এখানে উদাহরণ আছে এবং আরো অনেকগুলো উদাহরণ আমরা জানি, যেমন কি গরম পড়েছে, কি পড়েছে? যখন আমরা বলবো যে খুব গরম পড়েছে, তখন এই খুবটা হয়ে যাবে কি বিশেষণে। বিশেষণ। আচ্ছা, তাহলে এখানে গরমটা কি, এখানে কি গরমটা কি বিশেষণ না? বিশেষণ। গরম আচ্ছা, যখন আমরা খুব বিশেষণ। বলবো তখন আমাদের বিশেষণের বিশেষণ হয়ে গেল না? বিশেষণ বিশেষণ জি এটাই হচ্ছে মেইন বিষয়টা, এটাই হচ্ছে মেইন বিষয়টা। কাকে বলে এইগুলো আমাদের দেখতে হবে না? অ্যাডভার্ব বলা যায় না? হ্যাঁ, খুব সব মানে বিশেষণের বিশেষণকে কি অ্যাডভার্ব বলা যায় না? যেমন অ্যাডভার্ব তো বলা যাবে, গরম, কিন্তু খুব এখানে তো কি? হ্যাঁ এটা বলা যাবে, কিন্তু এখানে তো বিশেষণ না, ওইটা নাই, ওইটা তো অ্যাডভার্ব নাই। তো আমাদের মনে মনে জি। ভাবতে হবে এটা বিশেষণ, এটা অ্যাডভার্ব। যেমন আমি বললাম যে রকেট দ্রুত চলে, যদি আমি বলি অতি দ্রুত চলে, তখন অতিটা কি হয়ে যাবে? বিশেষণের বিশেষণ না? জি হয়ে যাবে। আমি বললাম যে একটু দুধ দাও, তখন আমি বলবো সামান্য দুধ দাও, সামান্য একটু দুধ দাও, তখন সামান্যটা হয়ে যাবে কি বিশেষণে? বিশেষণ। জিহাদ, আপনি শুনতেছেন কথা? জি ভাইয়া শুনতেছি, আমার এখানে বৃষ্টি হইতেছে। কি বলে বৃষ্টি? হ্যাঁ না, আমার তো হ্যাঁ আকাশ কত সুন্দর। তাই নাকি? ভাষা কোথায় আপনি? বাহ, এটাই হচ্ছে বুলার ঐতিহ্য নাকি? এটাই হচ্ছে উপায় সংকট, একে তো শীত আবারও বৃষ্টি। ঠিক আছে, বৃষ্টি আল্লাহর রহমত। আচ্ছা, শীতের মধ্যে রহমত মানুষ মরবো। এই শীতকালেও বৃষ্টি পড়লো কিন্তু সে আমার প্রেমে পড়লো না। আচ্ছা, এইগুলো আরে কথা ভাই, এখানে বাদ। জিহাদ, রেকর্ডিং ও হচ্ছে, ভাই, মাথা পরে আপনি আবার কথা বলিস না। ভাইরাল হয়ে যাবেন, বুঝছেন? সাথে আমি ভাইরাল হয়ে যাব। তো এইগুলো কথা আমরা বিরত থাকি নাকি? তো হুজুর মানুষ তো একটু এরকম হবে। জিহাদের কাছ থেকে আমরা এগুলো আশা করি না, করি সকলে বলো করি? না, না এত ভাই, মন না। আচ্ছা, আমার কিন্তু ইনসাল্ট করা হইতাছে ভাইয়া। না ঠিক আছে, না আমরা তোমার কাছ থেকে অনেক কিছু আশা করি। তো জিহাদ আজকে লাস্টে আমাদের একটা সূরা শোনাবে ইনশাআল্লাহ, নাকি? তোমরা যদি ইনশাআল্লাহ। তোমরা কি রাজি? তোমরা কি শুনতে চাও জিহাদের সূরা? জি ভাই, জি অবশ্যই। ভাইয়া। ওকে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ক্লাস তাহলে তাড়াতাড়ি শেষ করে দেন, না এখানে শেষ, না আরো পড়াতে হবে? আচ্ছা আচ্ছা, আমরা এখানে দেখো অব্যয়টা কি, অব্যয়টা হচ্ছে কি, মেন বিষয়টা কি, অব্যয় 1 নাম্বার হচ্ছে এটার কোনো পরিবর্তন হবে না এবং এটা স্বাধীনভাবে বসতে পারে, তাই না? দেখো এখানে শতদিকটা কিন্তু এখানে অব্যয়, কি শতদিকটা কিন্তু এখানে অব্যয় হিসেবে ব্যবহৃত হয়েছে। যদিও এখানে উদাহরণটা ঠিক না, এখানে উদাহরণ যেটা দেওয়া রয়েছে এটা মানে এখানে একুরেট না। এখানে উদাহরণটা হবে হবে এরকম দিকতারে, কি হবে? দিকতারে। তাহলে দিকটা হচ্ছে এখানে, তাহলে এই দিকটা হবে কি? অব্যয় কি দিকটা হবে কি? অব্যয়। যদিও এখানে উদাহরণটা দেওয়া হয়েছে না, তোমরা ধরে মনে রাখিও দিকতার, এখানে দিকটা হচ্ছে এখানে অব্যয়, অর্থাৎ অব্যয়ের বিশেষণ হবে, বুঝছো? ভাইয়া, অব্যয় কাকে বলে একটু ভালো করে একটু বলেন। আচ্ছা, অব্যয় বিশেষণ এখানে কি দিছে দেখো তো। যে বিশেষণ অব্যয়ের অর্থকে বিশেষায়িত করে তাকে বলা হয় অব্যয়ের বিশেষণ। যদিও এখানে আমি বললাম যে উদাহরণগুলো ঠিক দেওয়া হয়েছে না, এই জন্য আমি বুঝাতে পারতেছি না, বুঝছো? জি ভাই। আমি জাস্ট বলে দিচ্ছি, যেমন দিকতারে বা শতাধিক, এটা শতাধিক দিলেও এখানে একটা হসন্ত হবে, এখানে একটা হসন্ত হবে, অর্থাৎ এখানে ব্যাস বাক্য করলে যেরকম হয় এখানে এটা দেওয়া নাই, এই জন্য আমি তোমাকে ভালো মতন বোঝাতে পারছি না। জাস্ট বুঝে নিও যে দিকতারে এই দিকটা হয়ে যাবে কি? অব্যয়, অর্থাৎ এটা কোনো পরিবর্তন হবে না
এবং এখানে তারে বলতে বিশেষণকে বোঝানো হয়েছে, এই জন্য এটা হয়ে যাবে কি অব্যয়ের বিশেষণ। অব্যয়ের বিশেষণ। বুঝছেন? এটাই হচ্ছে মিন। এখানে উদাহরণটা দেওয়া দরকার ছিল, এটার জন্য আমি খুবই দুঃখিত। আচ্ছা, এখন দেখেন বিশেষণের অতিশয় কি দেখবো? বিশেষণের অতিশয়। বিশেষণের অতিশয় জানার আগে আমাদের মেইন বিষয়গুলো জানতে হবে। বিশেষণের অতিশয়ের উদাহরণগুলো, যেমন কি বিশেষণ যখন দুই বা ততোধিক পদের মধ্যে গুণ, দোষ, অবস্থা, পরিমাণ প্রভৃতি বিষয়ের তুলনায় কি বলছে একের উৎকর্ষ বা অপকর্ষ বুঝিয়ে থাকে, তখন তাকে বলবে কি বিশেষণের অতিশয়। অতিশয়। আচ্ছা, এখানে আমাদের মেইন বিষয়টা দেখতে হবে, উদাহরণটা কি দেখতে হবে? উদাহরণ। তাহলে দেখো যে আমরা কি বলছি। আচ্ছা, মেইন বিষয়টা আগে উপরে কি দেখছে, বিশেষণ যখন দুই বা ততোধিক পদের মধ্যে গুণ বোঝাবে, যে বিশেষণটা দুই বা ততোধিক পদের মধ্যে গুণ বোঝাবে, অবস্থা বোঝাবে বা পরিমাণ বোঝাবে, তখন সেটাকে বিশেষণ অতিশয় বলবে। দেখো তো, যমুনা একটি দীর্ঘ নদী। কি দীর্ঘ নদী? কি নদী? দীর্ঘ নদী। দেখো, নদী এবং যমুনার মধ্যে কি একটি ইয়া দিচ্ছে, দীর্ঘটা দুই গুণ বোঝাচ্ছে। দেখতেছ? দেখো এখানে মিনটা, যেমন কি পদ্মা দীর্ঘতর, কিন্তু মেঘনা বাংলাদেশের দীর্ঘতম নদী। এখানে কি দুইটা দিছে না, নদীর দুইটা ইয়া দিছে না, বিশেষণ দুইটা দিছে না, দুই বা ততোধিক। আমরা বলছি দুইটা দিলে কি আমাদের বিশেষণ অতিশয় হবে না? এটাই হচ্ছে বিশেষণ অতিশয়। এবং এটা আপনারা একটু মনে রাখেন, এই যে পদ্মা দীর্ঘতর কিন্তু মেঘনা বাংলাদেশের দীর্ঘতম নদী, যখন এটা উদাহরণ দিবে যে এটা কি হবে, তখন আপনাদের বুঝতে হবে এটা বিশেষণের অতিশয় হবে। বুঝছেন? আচ্ছা, সর্বনামরা আশা করি পাবেন। সর্বনামের ইংলিশটা নাকি সাফি? প্রোনাউন। আচ্ছা, সর্বনামের ইংলিশটা হচ্ছে প্রনাউন। কি সর্বনামের ইংলিশটা? প্রনাউন। তাহলে প্রনাউনটা কি? প্রনাউন হচ্ছে কি, কিসের পরিবর্তে বসবে? নামের পরিবর্তে যে ইয়াটা ব্যবহার করা হয়। আচ্ছা, নামের পরিবর্তে যেটা ব্যবহৃত হবে সেটা হবে প্রনাউন। আচ্ছা, এই বিষয়টা আমরা নিচে একটু চলে আসি। প্রনাউনের কয়েকটা প্রকারভেদ রয়েছে, এগুলো আমাদের দেখতে হবে। অর্থ ব্যক্তিবাচক, পরে সাময়িকবাচক, এগুলো কিন্তু আমাদের দেখতেই হবে। যেমন ব্যক্তিবাচকের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি? ব্যক্তিবাচক। আচ্ছা, ব্যক্তিবাচক বা পুরুষবাচক, এটা মেন না, আমাদের মেন মনে রাখতে হবে এটা একটা ব্যক্তিবাচক হয়। কি বাচক হয়? ব্যক্তিবাচক হয়। কিন্তু এটার মধ্যে আরো অনেকগুলো প্রকারভেদ রয়েছে, অর্থাৎ মানে বক্তার পক্ষে সর্বনাম, যেমন আমি, আমার, আমাকে, আমাদের, এরকম হয়, তাই না? এখানে তিন ধরনের সর্বনাম হতে পারে ব্যক্তিবাচকের মধ্যে। যেমন সাধারণ সর্বনাম যেটা, সেটা হচ্ছে তুমি, সে। মানি মানে কি, যখন আপনার কাউকে সম্মান দেন তখন কি বলে? আপনি, তিনি, ইনি, উনি। আর ঘনিষ্ঠ সর্বনাম অর্থাৎ আপনার ফ্রেন্ডকে কি বলেন? আপনি না তুমি না তুই? তখন সেটা হবে কি? তখন সেটা হবে কি ঘনিষ্ঠ সর্বনাম। কি হবে? ঘনিষ্ঠ সর্বনাম। ব্যক্তিবাচকের মধ্যে ওইটা মানে অন্তর্নিহিত আর কি, যেটাকে বলা হয়। আর আত্মবাচক বলতে কি হয়? কর্তা নিজের কোনো কাজ করে, এই ভাবটি জোর দিয়ে যখন বোঝায়, তখন আমরা বলি কি আত্মবাচক। বা এখানে আত্মবাচক দিয়েছে, এটা হবে আত্মবাচক। যেমন কি নিজে করেছি, নাকি? তখন এটা কি জোর দিয়ে বোঝায় না? এটাই। আর নির্দেশক, সাময়িকবাচক হচ্ছে কি এ, এরা, ওই, ইহারা, ইনি, এগুলো হচ্ছে সাময়িকবাচক। আচ্ছা, এখানে আরো অনেকগুলো রয়েছে, এগুলো এখানে দূরের কি বোঝায়? দূরের কিছু বোঝায় সাময়িক বলতে এই, এরা, ইনি, এগুলো বোঝায়। দূরেরটা বোঝাবে এখানে। দূরত্ববাচকের মধ্যে ওই যে একটা নাকি ডেমনস্ট্রেটিভ আর ডিস্ট্রিবিউটিভ এর মধ্যে মনে হয় পার্থক্য, মনে হয় এখানে মনে হয় এটা দিছে না, ড্যাট, দিস, যদিও এটা এখানে সাথে সম্পর্ক নাই। সাময়িকবাচক যদি বলে তাহলে আপনারা দিবেন যে ইনি, এই। এই তো অনেক দূরে বোঝায়। সাময়িক বুঝাইছি, সাময়িক অর্থটা কি? সাময়িক সাময়িক অর্থে তো দূরে বোঝানোর কিছু নাই। আচ্ছা, সাময়িক অর্থটা কি দেখি তো। হোয়াইট সাময়িক অর্থ কি জিহাদ হতে পারে? সাময়িকবাচক হচ্ছে যেমন একটা তুলনা, মানে ওই যে ভাইয়া ওইটার মতো, কন্ডিশনাল সেন্টেন্সের মতো। দাঁড়াও, সাময়িক
হ্যাঁ, সামীপ্যবাচক দেখেন ওইটাই। হ্যাঁ, সামীপ্য অর্থ হচ্ছে নিকটবর্তী। সামীপ্য অর্থ কি? নিকটবর্তীকে নিকট। বোঝাবে। সামীপ্য অর্থ কি? নিকটবর্তীকে বোঝাবে। তাহলে এই আমি বললাম যে এই হচ্ছে এখানে সামীপ্য অর্থ নিকটবর্তী বা কাছে কে বোঝাবে। ইনি ইহারা এটাকে কাছে কে বোঝাবে। তাহলে সামীপ্য বলতে আমরা বুঝি কি? নিকটবর্তী। সামীপ্য শব্দের অর্থ নিকটবর্তী। আচ্ছা, এখানে দেখেন কি দূরত্ববাচকের মধ্যে আমাদের কি বোঝাবে? দূরত্ববাচকের মধ্যে কি সর্বনাম হতে পারে বলেন? ওই ওই এই, ওই সব ওই সব সবগুলো সব ওগুলো দূরত্ববাচকের মধ্যে সেগুলো যখন ওই বলি তখন বোঝা যায় যে আপনার থেকে একটু দূরে আছে, বুঝেন না? দূরে। জি যে আচ্ছা, বলে না ওই দেখা যায় তাল গাছ, তাহলে কি আপনার কাছে গাছ? জি না, না দূরে। দূরে কে বোঝানো হয়। তাহলে দূরত্ববাচকের মধ্যে ওই হতে পারে, ওই সব হতে পারে, সব হতে পারে। এগুলো হচ্ছে কি? দূরত্ববাচক সর্বনাম। নির্দেশক। নির্দেশক সর্বনাম। সর্বনাম। সাকল্যবাচকের মধ্যে দেখেন, সাকল্যবাচকের মধ্যে কি 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 হতে পারে সব সকল সমুদয় এগুলো তা। দেখে রাখতে হবে যাতে আসলেই যে আমরা বসিয়ে দিতে পারি যে এটা হবে নাকি। জি সাফি ঘুমাচ্ছেন আর এর কথা শুনতেছি না, জান্নাতের কথা শুনতেছি না। ভাইয়া, হ্যাঁ হ্যালো ভাইয়া, হ্যাঁ শুনতেছি। ওই ক্লাসটা 7টায় নেওয়া যায় না ভাই? 7টায় তো একেবারে ইয়া হয়ে যায় না। ভাইয়া 7টায় নিলে দেখা যাচ্ছে সমস্যা হতে পারে কি, নামাজ আছে তো। 7:30টায় না? জি ভাই, 7:30 থেকে 8টায় নিলে বেটার হয় সব থেকে, কিংবা 7:45। আচ্ছা, আমি 8টায় নেওয়ার চেষ্টা করবো। ভাই এইটা না, আমি যদি ভাইয়া শোনো, আমি বাসা থেকে চলে গেলে তুমি রাত্রে কয়টায় সময় করবা, তখনই আমি নিতে পারবো, সমস্যা নাই। জাস্ট বাসায় থাকার কারণে এটা করতেছি আর কি। পরে ওইখানে গেলে তো একটু পিছিয়ে দিব, বুঝছো না? নামাজ বাসায় আছে আমাদের, কিন্তু নামাজ থেকে ভাই রাত 7:30 পর্যন্ত করান ক্লাস করবো। আচ্ছা, করানো যাবে, সমস্যা নাই। বাসা থাকার কারণে জাস্ট বলা হয়েছে, পরে ইনশাল্লাহ সবকিছু হয়ে যাবে ওইখানে, বুঝছো? আচ্ছা আমার ভাইয়া, এক্সাম আছে এই 2টা আরো ভাই, অনেকজন আছে না, ওরা কোথায়? এখন বলার পর তোমাদের তো সময় দিছি, এরপরে যদি না আসে সেখানে তো আমার দায়বদ্ধ আর নাই, বুঝো না? ওরা তো মনে করছে মনে হয় 7:30টায় না, আমি 8:30টায় বলে দিছি, ক্লাস। আমি পার্সোনাল ভাবে তো নক দিলাম, অনেক দিনে দেখে নাই এখনো মেসেজ বা অফলাইনে, এই জন্য আর কি। আমি তো আজকে কয়েকবার তোমাদের বলি নাই? জি ভাইয়া। জি গ্রুপে তো বলে দিয়েছিলেন। কালকে বলে দিয়েছিলেন। আচ্ছা, এটা হচ্ছে মেইন বিষয়। আমি তোমাদের যেটা হচ্ছে, তোমরা আমাকে টাকা দিচ্ছ, আমি তোমাদের পড়াচ্ছি, তো এটার উপর যেটা হচ্ছে আমার দায়বদ্ধতা আছে, আমি তোমাদের দায়বদ্ধতা নিছি। তো আমি ক্লাস করাতে হবে, তোমাদের পড়াতে হবে। এরপর যদি তোমরা না আসো, আমি কি করতে পারি বলো? আমার সেটা ব্যক্তিগত ব্যাপার, যার যার। ব্যক্তিগত, এটাই, এটা বুঝতে পারলেই হইলো আর কি। দেখো, আচ্ছা সেটা বাদ দাও। সাকল্যবাচকের মধ্যে দেখো কি কি আছে, প্রশ্নবাচকের মধ্যে দেখো কি আছে, এগুলো দেখলেই হবে। কে কি, এগুলো হচ্ছে সর্বনাম, কিন্তু অনেক সময় এগুলো কি হয়ে যায়, বিশেষণ হয়ে যায়। যেমন আমরা দেখছি না, প্রশ্নবাচক বিশেষণের মধ্যে জাস্ট অবস্থান বুঝে এটা পরিবর্তন করতে হবে। যেমন ব্যতিহারিকের মধ্যে কি হতে পারে, আপন, আপনি, নিজে, এগুলো আপনার করতে হবে, মনে থাকবে। জি ভাইয়া। সংযোগ জ্ঞাপকের মধ্যে কি কি হতে হবে, জাস্ট দেখে রাখেন। যে হতে পারে, যিনি হতে পারে, যার হতে পারে, এগুলো এটা একটু দেখে রাখেন। সংযোগ জ্ঞাপনের মধ্যে কি কি হতে পারে। আপনাদের আমি সময় বলে দিচ্ছি, এখন আপনাদের তো আসতে হবে, তাই না? আপনাদের তো আসতে হবে, না হলে আমি কি করব বলেন? আমি তো না একবার বলছি এরকম না, আমি অনেকবার বলছি। যাই হোক, কালকে থেকে আমি ইনশাল্লাহ 8টার সময় ক্লাস নেওয়ার চেষ্টা করবো। এরা আমি আজকে বলে দিব সকলকে, বা গ্রুপের মধ্যে জানিয়ে দেবো। মেন বিষয় তো পার্সোনাল আমার বলার না, মেন বিষয় তো তোমাদের গ্রুপে জানানোর কথা, তাই না? জি জি ভাইয়া। আচ্ছা আচ্ছা, এখন ক্রিয়াপদ দেখবো। কি দেখবো? ক্রিয়াপদ। এবং ক্রিয়াপদটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ ক্রিয়াপদ থেকে প্রশ্ন আসে। ক্রিয়াপদের যেগুলো পড়াবো ওইগুলো সবগুলোই গুরুত্বপূর্ণ, সবগুলো আপনারা বুঝবেন। ক্রিয়াপদটা কি? যে পদ দ্বারা কোনো কার্য সম্পাদন হবে বা কাজ করা হবে, সেটাকে আমরা ক্রিয়াপদ জানি। আমাদের মেন বিষয়টা এটা জানি, কিন্তু আমাদের ক্রিয়াপদের ভিতরে আমাদের আরো অনেকগুলো বিষয় আমাদের দেখতে হবে, জানতে হবে, তাই না? জি আচ্ছা, তাহলে আমাদের ক্রিয়াপদটা আমাদের সম্পর্কে মেন বিষয় আমরা যেটা জানি সেটা হচ্ছে ক্রিয়ার কাজ করবে, কিন্তু ক্রিয়াপদের মধ্যে আমাদের অনেক কিছু রয়েছে। ক্রিয়াপদের মধ্যে আমাদের কি রয়েছে?
অনেক বিষয় রয়েছে যেগুলো আমাদের মেইন ফোকাস করে পড়তে হবে। দেখো ক্রিয়াপদের প্রকারভেদ দিছি, সমাপিকা, অসমাপিকা ক্রিয়া দিছি, যৌগিক ক্রিয়া, প্রযোজক ক্রিয়া, নাম ধাতুর্য ক্রিয়া, মিশ্র ক্রিয়া, এগুলো কিন্তু আমাদের দেখতে হবে। তো আমাদের মনে হয় পরবর্তী স্লাইডে আছে, আর দেখি তো যৌগিক ক্রিয়া আছে, প্রযোজক ক্রিয়া আছে। আচ্ছা এখানে দেখেন, আচ্ছা এখানে দেখতেছেন, প্রথম দেখতেছেন কি যৌগিক ক্রিয়া, কি দেখতেছেন যৌগিক ক্রিয়া যৌগিক। নাকি? আচ্ছা যৌগিক ক্রিয়ার মধ্যে আমাদের কি থাকবে, সমাপিকা ক্রিয়া এবং অসমাপিকা ক্রিয়া কাকে বলে, এটা মনে হয় পরবর্তীতে আমরা আলোচনা করা হয়েছে নাকি? আচ্ছা সমাপিকা ক্রিয়া বলতে কি বুঝেন বলেন তো জিহাদ? একটি মাত্র বলেন সমাপিকা বলতে কি বুঝেন, সকলে কে বলবে? সমাপিকা ক্রিয়া যেটার যেই ক্রিয়ার যে বাক্যের একটি অবজেক্ট থাকে, এটা কাজ কাজ করা বোঝায়। সমাপিকা ক্রিয়া এটা যে ক্রিয়া দ্বারা বাক্যের পরিসমাপ্তি বা পরিপূর্ণ ভাব প্রকাশ হয় সেটাকে বলা হয় সমাপিকা ক্রিয়া, তাই না? ও ভুলে গেছো ক্রিয়া নাকি? ওইটাই বলতে চাইছিলাম, যেটা দ্বারা বাক্য মানে সম্পাদন করা সমাপিকা যায়। হচ্ছে যেটা দ্বারা বাক্য সম্পূর্ণ হবে, আর যেটা দ্বারা বাক্য সম্পূর্ণ হবে না সেটাকে আমরা কি বলি? অসমাপিকা যেমন আমি বললাম যে সূর্য উঠলে, এরপর আর কিছু বললাম না, সেটা হচ্ছে কি অসমাপিকা। ওকে, আচ্ছা এটা হচ্ছে মেন। তাহলে যৌগিক ক্রিয়া আমাদের গঠিত হতে পারে সমাপিকা ক্রিয়া এবং একটা অসমাপিকা ক্রিয়া মিলেও কিন্তু আমাদের যৌগিক বাক্য হতে পারে। কি বাক্য হতে পারে? যৌগিক বাক্য হতে পারে। অর্থাৎ আমাদের মেন বিষয় যদি যৌগিক বাক্য আমরা কিভাবে বুঝবো, যখন অসমাপিকা ক্রিয়া এবং সমাপিকা ক্রিয়ার মানে মিলবন্ধন হয়ে আমাদের কি হতে পারে, যৌগিক ক্রিয়া হতে পারে। বুঝলাম না, রুমা কেন আজকে আসলো না? তাকে অনলাইনে পাওয়া যাচ্ছে না। আচ্ছা আপনারা একটু মিউট করেন, আপনাদের অনেক শব্দ আসতেছে এখানে। জান্নাত এবং জিহাদ একটু মিউটটা খুলে রাখেন, আর সকলে একটু মিউট খুলেন, আপনাদের আবারই আমরা আনবো এখানে। আচ্ছা এখানে আমরা একটু দেখি তাগিদ অর্থে কি বোঝানো হয়েছে। যেমন ঘটনা শুনে রাখো, তাহলে বললাম যে ঘটনা শুনে, এতটুকু বলে যদি থেমে যায় তাহলে কি হলো? তাহলে আমাদের কি যৌগিক ক্রিয়া হলো না। যখন আমরা শুনে রেখো অর্থাৎ সমাপিকা এবং অসমাপিকা দুইটা সংমিশ্রণে যখন হলো, তখন আমাদের এটা হয়ে গেল কি যৌগিক ক্রিয়া। বুঝতে পারলাম? জি ভাই। যেমন আমি বললাম, আচ্ছা আমি এটা লড়ালে হয়তো আপনাদের অনেক সুন্দর লাগবে। আচ্ছা আমি যে বললাম কি এখন শুয়ের পরে যদি আমি কিছু না পড়ি তাহলে কি আমাদের যৌগিক ক্রিয়া হলো না। তখন আমি বললাম যে এখন শুয়ে পড়ো, তখন এটা কিন্তু যৌগিক ক্রিয়া হয়ে পড়লো। কথাটা ছড়িয়ে পড়েছে, যখন আমাদের কথাটা ছড়িয়ে এতটুকু বলে ফেলি, তাহলে পরে যদি না বলি তাহলে কি যৌগিক ক্রিয়া হলো না। তাহলে এটা হবে কি যৌগিক ক্রিয়া হতে হলে সমাপিকা এবং অসমাপিকার সংমিশ্রণ মিলিয়েই যৌগিক ক্রিয়া হতে হবে। এখন আপনারা দুইজন মিউট অফ করে সাফি এবং মেহরাব খুলেন। জি ভাই অন করে। সাফি এবং মেহরাব বুঝতে পারছেন? এটা বলেন আগে, ক্লিয়ার করেন। জি বুঝতে পেরেছি। আচ্ছা বুঝতে পারলেই হলো। আচ্ছা এখানে কয়েকটা বিষয়কে এখানে দিছি, আপনারা এগুলো একটু দেখে নেন। যেখানে আছে তাগিদ অর্থে, অবিরাম অর্থে, খোকাকে কাঁদাতে লাগলো, তাহলে অবিরাম অর্থে বোঝানো হয়েছে। ব্যক্তি অর্থে কি বোঝানো হয়েছে, সমাপ্তি অর্থে কি বোঝানো হয়েছে, কোনটা সমাপ্তি অর্থে বোঝানো হয়েছে এটা আপনাদের মনে রাখতে হবে। যেমন এখন শুয়ে পড়েছে পড়ো, তাহলে এখানে একটা সমাপ্তি অর্থে বোঝানো হয়েছে। বুঝতে পারলাম? আপনারা যদি বুঝছেন এটা একটু বুঝিয়ে দিলেই হবে। সমাপ্তি অর্থে এটা বলবে যে কোন বাক্যটি সমাপ্তি অর্থে ব্যবহৃত, যারা এখন শুয়ে পড়ে যখন বলবে তখন বুঝে নিতে হবে এটা সমাপ্তি অর্থে ব্যবহৃত হয়েছে। বুঝছো? হ্যালো, জি ভাই বুঝতে পারছি, সমার্থ অর্থে ওটা বলে। সমাপ্তি শেষ অর্থে ব্যবহৃত হয়েছে। আচ্ছা মেহরা বুঝছো? জি ভাই বুঝতে পারছি। সাফি? জি। আচ্ছা তাহলে সাফির এখান থেকে শব্দ আসে মনে হয়, জানেন সাফি? ওকে, তাহলে সাফি বুঝতে পারলে আপনি একটু মিউট করে দেন, তামান্না একটু মিউট খুলে দেন, আর সাইফুল ওয়ান মিউট খুলে দেন, আর আপনারা মিউট করে রাখেন। সাফি মিউট করেন, মেহরাব মিউট করেন। আচ্ছা দেখেন প্রযোজক ক্রিয়া কি? প্রযোজক ক্রিয়া আমরা জানি, আমরা জাস্ট বোঝানোর চেষ্টা করব প্রযোজক ক্রিয়াটা কি। তামান্না একটু বলেন তো,
আপনার নিজের মতন করে বলেন। প্রযোজক নিজের কাজ না করে অন্যকে দিয়ে যে কাজটা করায় এটা যে মানে প্রযোজক ক্রিয়া। নিজের কাজ যে না করে অন্য দ্বারা কাজ করায় নাকি? জি ভাইয়া। তাহলে সেটাকে আমরা প্রযোজক ক্রিয়া নিব? তাহলে কি জি আমরা ভাইয়া। আমরা কি ধরে নিতে পারবো এটা একটা অলস ক্রিয়া? হ্যাঁ এমনই তো ভাইয়া। আচ্ছা আচ্ছা, কি বলছে যে ক্রিয়া একজনের চালনায় অন্য কর্তৃক অনুষ্ঠিত হয়, অর্থাৎ নিজে না করে অন্য দ্বারা করে, তখন আমরা এটা প্রযোজক ক্রিয়া বলে। যেমন কি তুমি খোকাকে কাঁদিও না, মা শিশুকে চাঁদ দেখাচ্ছে, এগুলো খুবই ওল্ড একটা উদাহরণ, এগুলো আপনারা জানেন। অর্থাৎ নিজে না করে অন্যর দ্বারা করাচ্ছে, সেটা হচ্ছে কি প্রযোজক ক্রিয়া। কিন্তু প্রযোজক প্রযোজক ক্রিয়া। ক্রিয়ার মধ্যে আমাদের অনেক কিছু দেখতে হবে, অর্থাৎ কোনটা প্রযোজক কর্তা আমাদের দেখতে হবে, কোনটা প্রযোজক কর্তা কোনটা প্রযোজক ক্রিয়া সেটাও কিন্তু আমাদের দেখতে হবে। জাস্ট আমাদের পরবর্তী আছে ওইগুলো আমরা নিচে দেখবো আর কি, বা আমাদের ক্রিয়ার ক্লাসে মনে হয় আছে, সেটা হয়তো বা ওইখানে আমাদের দেখলে ভালো হবে। যেমন কি বললাম যে মা শিশুকে চাঁদ দেখাচ্ছে, তাহলে মা হচ্ছে এখানে কি প্রযোজক কর্তা, কি প্রযোজক কর্তা, মা কি প্রযোজক কর্তা, তাই না? জি। আচ্ছা, তাহলে শিশুটা কি প্রযোজ্য কর্তা, অর্থাৎ নিজে না করে অন্যকে দ্বারা যে করাবে সেটা হচ্ছে প্রযোজক কর্তা, আর যে করবে সেটা হচ্ছে প্রযোজ্য কর্তা। জিহাদ আমি কি ঠিক বলছি? জিহাদ আমি কি ঠিক বললাম? জি ভাইয়া। ওকে, ঠিক বললেই হইল। আচ্ছা, আরো উদাহরণ অনেকগুলো হতে পারে, যেমন কি সাপুরে সাপ খেলায়, তখন সাপুরে হচ্ছে কি প্রযোজক কর্তা, আর এখানে প্রযোজ্য কর্তা কোনটা? সাপ, তাই না? যেটা করবে সেটা। আর তাহলে ক্রিয়াটা কোনটা? প্রযোজক ক্রিয়াটা কোনটা? প্রযোজক ক্রিয়া হচ্ছে খেলায় দেখাচ্ছেন, তাহলে এটা হচ্ছে কি প্রযোজক ক্রিয়া। আচ্ছা, মিশ্র ক্রিয়ার মধ্যে আমাদের অনেক কিছু প্রকারভেদ রয়েছে। মিশ্র ক্রিয়া যদি আমরা দেখি, তাহলে মিশ্র ক্রিয়া সম্পর্কে আচ্ছা এখন একটু জান্নাত একটু কথা বলেন। জান্নাত তো অনেক সময় এগুলো ঘুমিয়ে পড়ছে মনে হয়। জান্নাত ঘুমাইছেন? শব্দ হচ্ছে তো আমাদের এখানে, একটু আব্বু কথা বলতেছে তাই। আচ্ছা আচ্ছা, মিশ্র ক্রিয়ার মধ্যে আমরা কয়েকটা বিষয় দেখবো। মিশ্র ক্রিয়া অর্থাৎ কয়েকটি, মানে মিশ্র ক্রিয়া বলতে বুঝতেছেন তো, এটার মধ্যে বিশেষ্য বিশেষণ বা ধনাত্মক অব্যয়, আমরা এইগুলো ধনাত্মক অব্যয়ের আমরা আসবো, সমস্যা নাই। বিশেষ্য বিশেষণ বা ধনাত্মক অব্যয়ের সাথে কোনো ক্রিয়া যোগ হবে। যেমন মেন বিষয়টা হচ্ছে একটা ক্রিয়া থাকবে, কি থাকবে? যেমন ব্যাট মারছেন, তাহলে দেখেন মারছেন, কি আছে? মারছে, তাহলে মারছেটা হলো ক্রিয়া। আর বিশেষ্য বিশেষণ আর ধনাত্মক অব্যয়টা আমরা পরে দেখবো। এই ব্যাটটা হচ্ছে ধনাত্মক এখানে বোঝানো হয়েছে, এই জন্য হচ্ছে কি মিশ্র ক্রিয়া। যদি আমরা এখানে মেন বিষয়টা দেখি, তাহলে এখানে আমরা দেখতে পারবো যে একটি ধনাত্মক অব্যয় থাকবে, আমরা নিচে আসব, আর একটি থাকবে ক্রিয়া, তখন হয়ে যাবে কি এটা আমাদের মিশ্র ক্রিয়া। আচ্ছা, আপনাদের আমি বইয়ের পিক দিতে বলছিলাম, কাকে বলেন তো? জান্নাত রে তো বলতে ছিল না, আমার তো বইগুলো নাই এখন ভাইয়া, এই জন্য আমি দিতে পারি নাই। আচ্ছা, জান্নাত আমাকে দিছে কয়েকটা, আছে পরে দেখবো ওইগুলা। আচ্ছা, এখন দেখেন সকর্মক ক্রিয়া, অকর্মক ক্রিয়া এবং দ্বিকর্মক ক্রিয়া। সকর্মক, অকর্মক, আর কি দেখবো? দ্বিকর্ম। সকর্মক, অকর্মক, আর হচ্ছে আমরা দেখবো কি দ্বিকর্মক ক্রিয়া। আচ্ছা, সকর্মক ক্রিয়াটা আমরা কি বুঝি একটু জান্নাত বলেন তো দেখি, বলেন। সকর্মক ক্রিয়া আছে যে ক্রিয়াটা নিজে করা হয়। সকর্মক ক্রিয়া মানে যে ক্রিয়া নিজে করা হয়, যে ক্রিয়ার কর্মপদ আছে, কি আছে? কর্মপদ আছে। কর্মপদ আছে। কি বলেন? জান্নাত কথা বলেন, আপনার শব্দ হলো তো আপনার কথা বলতে হবে না, কথা বলতে হবে না? হ্যালো, জি ভাই, এটা বুঝতে পারছি। আচ্ছা জান্নাত আপনি একটু মিউট করে দেন, জান্নাত আপনি একটু মিউট করে দেন, জান্নাত মিউট করে দেন। আর আপনারা একটু কথা বলেন, আপনারা কি সকর্মক ক্রিয়া বুঝছেন? জি ভাইয়া। আচ্ছা, দেখেন সকর্মক ক্রিয়া, আমি মেন বিষয়টা হচ্ছে কর্ম থাকবে। আচ্ছা, অকর্মক ক্রিয়ার মধ্যে কি থাকবে? অকর্মক ক্রিয়ার মধ্যে কি থাকবো? যে ক্রিয়ার কর্ম নেই, সেটাই তো নাকি? যেমন সেখানে দেখেন অকর্মক ক্রিয়ার মধ্যে আমরা দেখি হাসে, হাসে কি মানে মেয়েটি হাসে, হাসে কি কোনো কাজ? না, হাসা তো কোনো কাজ না। তো এটা হচ্ছে কি অকর্মক ক্রিয়া। কি কর্মক ক্রিয়া? অকর্মক ক্রিয়া। তাহলে দ্বিকর্মক ক্রিয়া কি হবে? যে ক্রিয়া দুইটি কর্ম থাকবে সেটাকে আমাদের বলতে হবে কি
দ্বিকর্মক ক্রিয়া কি? ঠিক আছে। মনে মনে করে দ্বিকর্মক আমাকে এখানে হবে বাবা আমাকে, মনে করে এটা হতে হবে আমাকে 2 টাকার নোট দাও, বা বাবা বাবা আমাকে একটি কলম কিনে দিয়েছে। এখানে আমাদের মেইন বিষয়, দুইটা বিষয় দেখতে হবে। দ্বিকর্মক ক্রিয়ার বস্তুবাচক কর্মপদটি কিন্তু মুখ্য। আচ্ছা, মুখ্য আমাদের মুখ্য এবং গৌণ কর্মের মধ্যে পার্থক্যটা বলো তো কি? মুখ্য এবং গৌণ কর্মের মধ্যে পার্থক্য কি? কে বলবে ভাইয়া? মুখ্যটা হচ্ছে এ, বস্তু, আর গৌণটা হচ্ছে ব্যক্তি। আচ্ছা, এটা তো জিহাদ আরো ভালো মতনই জানেন, তাই না? তাহলে হচ্ছে আমাদের এখানে মেইন বিষয়টা দেখতে হবে দুইটা কর্ম কি? বাবা আমাকে একটি কলম কিনে দিয়েছে, বা আমাকে 2 টাকার নোট দাও। তাহলে এখানে দেখো যে ব্যক্তিটা কোনটা আছে? ব্যক্তিটা হচ্ছে ব্যক্তি আমাকে, হচ্ছে গৌণ। আমাকে। তাহলে এখানে কর্ম বাবা। দেখতে পারতেছি, এখানে কর্ম হচ্ছে ব্যক্তি হচ্ছে গৌণ কর্ম, আমরা একটা কর্ম পাইলাম। আর মনে করো টাকার নোট দাও, তাহলে এখানে কি দিচ্ছে? বস্তু যেটা টাকা। তাহলে এটা বস্তুটা কি হবে? মুখ্য। তাহলে দুইটা কর্ম মিলিয়ে আমাদের মুখ্য। কি হয়ে গেল? দ্বিকর্মক হয়ে গেল। অর্থাৎ দাও, দাও একটি কি? দ্বিকর্মক ক্রিয়া হয়ে গেল। দুইটা মিলিয়ে একটা হয়ে গেল। যেমন আরো বাবা আমাকে একটি কলম কিনে দিয়েছে, তাহলে আমাকে একটি কি? গৌণ কর্ম, কলম একটি কি? মুখ্য কর্ম, আর দিয়েছেন এটা হচ্ছে দ্বিকর্মক। বুঝলেন? অর্থাৎ দ্বিকর্মক ক্রিয়া জি। যখন হবে তখন এটার মধ্যে বার করতে হবে এটার মধ্যে কি গৌণ কর্ম এবং মুখ্য কর্ম দুইটা আছে নাকি। এই দুইটা থাকে তাহলে বুঝে নিতে হবে এটা আমাদের দ্বিকর্মক ক্রিয়া। ক্লিয়ার? জি ভাইয়া। জি। দ্বিকর্মক ক্রিয়া আমাদের কিভাবে বুঝতে হবে? দেখতে হবে মুখ্য এবং গৌণ কর্ম আছে নাকি। ওইখানে আপনারা দুইটা কর্ম সামনে দিয়ে দিবেন না, পিছনে দিয়ে দিবেন না। জাস্ট আমাদের গৌণ এবং মুখ্য কর্ম যদি বার করতে পারেন তাহলেই হবে। মুখ্য কর্ম এবং গৌণ কর্ম যদি বার করতে পারে, এবং মুখ্য কর্ম এবং গৌণ কর্ম যদি দুইটা থাকে, তাহলে আমাদের বুঝতে হবে এটা দ্বিকর্মক ক্রিয়া। বুঝতে পারলাম? জি ভাইয়া। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে যে তোমরা ইতিমধ্যে তোমরা অনেক জনে জানো যে অব্যয় কিন্তু নতুন বইয়ের মধ্যে নাই। তোমরা যদি নতুন বইগুলো দেখো, অব্যয় কিন্তু নাই, কিন্তু আমাদের তো পড়তে হবে। এবং আমরা অব্যয়ের মেইন বিষয়গুলো এখানে দেখবো না, অব্যয়ের কয়েকটা বিষয় আমাদের দেখা দরকার। এখানে অব্যয় কি, কোনো পরিবর্তন হয় না, বা এইগুলো আমাদের মেইন বিষয় না। অব্যয় থেকে 4টা বিষয় আসে, আমরা ওইগুলো দেখবো। হ্যাঁ, আমরা তো অব্যয় জানি যে যেটা পরিবর্তন হবে না, কিন্তু অব্যয়ের প্রকারভেদের মধ্যে এগুলো থেকে প্রশ্ন বিগত সালে আসছে, তাই না? তোমরা কি দেখো না এগুলো প্রশ্ন যে আসছিল? কার কোথা থেকে ডিস্টার্ব হচ্ছে। আপনারা একটু মিউট করে দেন। আপনারা একটু মিউট করে দেন, সবাই মিউট করে দেন। সাফি আপনি মিউট করেন, সাফি মিউট করেন। জিহাদ খুলে রাখেন আর মেহরাবটা খুলে রাখেন, আপনাদের শব্দ কম হয়। এরকম শব্দ হলে তো এখানে সাফি আপনি মিউট করেন। জি ভাইয়া, হ্যাঁ বলো। একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলো, শুনতেছি। যেমন কর্ম তেমন ফল বাক্যটি কি পদ? যেমন কর্ম তেমন ফল। যেমন কর্ম তেমন করো নাকি? যেমন কর্ম তেমন ফল। এটা সাপেক্ষ না? সাপেক্ষ সর্বনাম এরকম না? যে এটাই বুঝতে পারতেছি না আর কি। এটা কোথায় পালে যে সাপেক্ষ সর্বনাম হওয়ার কথা? এটা তো একটা উদাহরণ যে দেখেছি। সাপেক্ষ সর্বনাম, হ্যাঁ, এটা সাপেক্ষ সর্বনামটা বুঝতে পারি নাই ভাইয়া। এটা কারণটা হচ্ছে একটার সাথে আরেকটি জড়িত। অর্থাৎ একটা যেমন যেমন কর্ম একটা করছে, তাহলে এটার একটি আউটপুট পাইছে, তেমন ফল। তাহলে কি একটার কারণে আরেকটা পাইছে, এই জন্য হচ্ছে সাপেক্ষ। বুঝছো? আমরা কিন্তু কোথায় শব্দ হয়? ভাইয়া ডিস্টার্ব হয়তো, এখন ক্লিয়ার ভাইয়া। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এখানে আমরা এসে পড়ি, আমাদের অব্যয় কি ওইগুলো দেখার দরকার নেই, এবং এগুলো আমাদের নতুন বইয়ের মধ্যে নাই, তাহলে আমাদের পড়ে নিতে হবে। বুঝছো? আচ্ছা, এখানে মেন ভিতরে অব্যয় 4টা পদ আছে, একটা সমুচ্চারী আছে। কি শব্দ হয় আমি বুঝি না। কোথায় শব্দ হয়? যারা ক্লাস করতেছে তাদের একটু বলেন যে ক্লাসটা যেন একটু মানে নিরিবিলি পরিবেশে করে। হ্যাঁ, এটাই তো বলতে হবে। জিহাদ আপনার এখানে শব্দ হয়? না ভাইয়া, কোনো শব্দ নাই। আচ্ছা, আপনারা পরবর্তী ক্লাসটা একটু নিরিবিলি পরিবেশে করা দরকার, কারণ রেকর্ডিং হচ্ছে। আমি রেকর্ডিং অফ করে রাখছি আর কি, এই জন্য। আচ্ছা, আমি শুরু করতেছি।
আচ্ছা, এখন অব্যয়ের 4টা প্রকারভেদ দেখে আপনারা যত শব্দ করবেন তত ক্লাস দীর্ঘায়িত হবে এবং আপনাদেরই সময় নষ্ট হবে। দেখেন আমাদের অনুসর্গ বা পদান্বয় অব্যয় দেখতে পারে, সমচ্চারী অব্যয় দেখতে পারে, অনুন্বয় দেখতে পারে, অনুকার বা ধনাত্মক অব্যয়টা দেখবো। ধনাত্মক অব্যয়টা কি আমরা এই বিষয়ে আমরা বলছি যে পরবর্তী আমরা দেখাবো। সমচ্চারী বিষয়টা কি আমাদের এখানে দেখতে হবে। এখানে মেন বিষয়টা হচ্ছে যে অব্যয় পদ একটি বাক্যের সঙ্গে অন্য একটি বাক্যের কি হবে সংযোগ হতে পারে, বিয়োজন হতে পারে, সংকোচন হতে পারে। সংকোচন মানে কি? সংকোচন মানে কি? প্রসারিত প্রসারিত করা, সংকোচন, প্রসারিত। সংকোচ বোধ করা, দ্বিধা বোধ করা। আচ্ছা, কমিয়ে ফেলবে তাহলে সংযোগ। ছোট করা, শর্টকাট করা, ছোট করা। হ্যাঁ, তাহলে যখন সংযোগ, তাহলে অব্যয়, তাহলে আমাদের সমুচ্চরে যখন অব্যয় হবে তখন আমরা কি বুঝবো এটার মধ্যে সংকোচন হতে পারে, বিয়োজন হতে পারে বা মানে সংযোজন হতে পারে। যেমন কি বললো, সংযোজনের মধ্যে আমরা কি কি দেখে চিনবো? আমাদের ও যদি থাকে বা তাই যদি থাকে, আর যদি থাকে, অধিকেন্দ্র যদি থাকে, সুতরাং যদি থাকে, তখন আমাদের বুঝে নিতে হবে এটা কি সমুচ্চরে অব্যয়। যেমন কি তুমি ও আমি, তাহলে ও আছে, তাহলে আমাদের নিতে হবে কি কি কোন অব্যয়? সংযোজক অব্যয়। অব্যয়। আচ্ছা, তাহলে আমাদের এখানে কোথায় চলে গেল? ওকে, একটু আপনারা শুধুমাত্র স্লাইড দেখতে পারেন, আরো কিছু দেখতে পারেন? জি না। আচ্ছা, না দেখতে পারলে হলো। জি সংযোজক দেখা যাচ্ছে। আচ্ছা, সংযোজক অব্যয়ের মধ্যে আমরা কিভাবে চিনবো? যে সাফি আপনি একটু মিউট করে দেন। সংযোজক অব্যয়ের মধ্যে আমরা কিভাবে চিনবো? ও এবং ও তাই এবং অধিকাংশ যখন থাকবে এটা হলো সংযোজক অব্যয়। মেন বিষয়টা সংযোজক অব্যয় কোনটা আমরা দেখে বুঝতে পারবো না। তুমি ও আমি সেখানে দেবো, ও আছে এই জন্য। বিয়োজক তো জানি, বাদ দিব। লেখাপড়া করো নতুবা ফেল করবে, তাহলে নতুবা, তাহলে বিয়োজক অব্যয়। নতুবা, অথবা, বা, হয়, কিংবা, কিন্তু, এগুলো যখন হবে, কিন্তু যখন বলবে এটা কিন্তু বিয়োজক অর্থে ব্যবহৃত হয়, অর্থাৎ একটি যদি তুমি ভালো মতো না করো তাহলে আরেকটি হবে না, তাহলে বিয়োজক অব্যয় হয়ে যাবে, তাই না? আর সংকোচনটা কি? সংকোচন কমে যাবে, যেমন অথচ, বরং, কিন্তু, কিন্তুটা কিন্তু এখানেও আছে, সংকোচনের মধ্যেও আছে। তাহলে এখানে যদি আমাদের উদাহরণ দেয় তুমি, সে ও আমি সেখানে যাব, তাহলে কি এখানে ওটাও কিন্তু সংকোচনের মধ্যে যাব, আমরা সেখানে যাব, কোনো এখানে বাক্যে ওটাও কিন্তু এখানে সংকোচন অব্যয় আছে, সংযোজন অব্যয় আছে। জাস্ট তোমাকে বুঝতে হবে যে কোথায় কোনটা হবে, কিন্তু ওটা দিয়ে কিন্তু তোমাকে কখনো দিবে না দুইটা, ওটা দিয়ে তোমাকে কখনো দুইটা দিবে না। এটা কি সংযোজক বা সংকোচন? দেখবে যে অনেক কিছু আছে দুইটার মধ্যে আছে, কিন্তু ওইটা কখনো পরীক্ষার মধ্যে দুইটা একসাথে দেয় না। একসাথে দেয়, যদি দেয় সেটা মনে করো ব্যতিক্রম বা মিস্টেক হয়ে যায় বা দেয়, এই জন্য আর কি, বুঝছো? আচ্ছা, তাহলে এখানে সংকোচন, বিয়োজন অব্যয় বা সংকোচন অব্যয়ের মেন বিষয়টা হচ্ছে এটা কোন অব্যয়? সমুচ্চয়ী অব্যয়। এটা কোন অব্যয় বলো? ওকে, পরে দেখো অনুন্নয়ী অব্যয়। অনুন্নয় এটা কি? এটা মেন বিষয়টা কি? আচ্ছা, তোমাদের একটু ছোট করি কারণ তোমাদের এখানে তো আমার এখানে দেখা যায় না, তোমাদের সকলের মাথা আমার সামনে, এই স্লাইডের সামনে। আচ্ছা, এটা মেন বিষয়টা হচ্ছে সে স্বাধীনভাবে বসবে, অর্থাৎ কারোর সাথে সে করবে না, সে নিজে নিজে বুঝতে পারবে, তাই না? যেমন কি বলছে, সি সি তুমি এত নিজ, তাহলে এই সি সিটা কি হবে? এটা তো মেয়েরা ভালো বলতে পারবে, তাই না? এটা কি হবে? অনুন্নয়। এটা কি হবে? অনুন্নয় অব্যয়। আচ্ছা, পরে আছে কি? ছোট কিছু করলে আর কি অনুন্নয় অব্যয় হবে। যেমন মরি মরি, তাহলে এটা সিঙ্গেল ভাবে আমরা কিন্তু ব্যবহৃত হয়েছে, একটির সাথে আরেকটি সম্পর্ক নাই। যখন সিঙ্গেল ভাবে বা স্বাধীন ভাবে বসবে তখন আমাদের বুঝতে হবে কি এটা কি অব্যয়? অনুন্নয়ী অব্যয়। আচ্ছা, এখন আমরা দেখব কি অনুকার। কি দেখব? অনুকার কিভাবে আমরা বুঝবো যে এটা অনুকার অব্যয়? অনুকার অব্যয় কিভাবে দেখবো? দেখো এখানে কি বলছে, স্বাধীনভাবে নানাবিধ প্রকাশ ব্যবহৃত হয়। কি বললাম? কোন পদ রেখে স্বাধীনভাবে নানাবিধ প্রকাশ ব্যবহৃত হয়। আচ্ছা,
অনুকার অব্যয়ের মধ্যে আমরা অনেক ভাবে দেখতে পারবো। মনে করো এখানে দ্বিরুক্তি শব্দ থাকতে পারে, তাই না? দ্বিরুক্তি শব্দ থাকতে পারে, বা হচ্ছে এখানে বলছে অব্যক্ত রব শব্দ বা ধ্বনির অনুকরণে গঠিত হবে। আচ্ছা, এটার আরেকটি ব্যাখ্যা আছে, সেটা হচ্ছে যে যে সকল অব্যয় অব্যক্ত রব বা একই শব্দ বা ধ্বনির অনুকরণে গঠিত হয় সেগুলোকে আমরা, এটাকে বলা হয় ধনাত্মক অব্যয় বা অনুকার। এটার মেইন বিষয়টা আমরা যেটা মনে রাখতে হবে, একটি শব্দ দুইবার আসে। কি আসে? একই শব্দ দুইবার দেখো আসে। জমজম, দেখো জমজম, যেমন কি মেঘের গর্জন, যদি তাহলে কি গুড় গুড়, দুইটা দিছে না? কি বর্জ্যের ধ্বনি কর কর, তোমরা কি দেখে বুঝতে পারবে না এটা? জি ভাইয়া। যেমন জি, টন বুঝতে পারছি। টন, খট খট, চক চক, কট কট, এগুলো হচ্ছে কি, বা চক চক, এগুলো হচ্ছে কি অনুকার অব্যয় বা ধনাত্মক অব্যয়। সেগুলো কি অনুকার অব্যয় বা ধনাত্মক ধনাত্মক অব্যয়। আচ্ছা, তাহলে আমাদের স্লাইড এখানে শেষ। শব্দ হবে এটা আসো। আমাদের স্লাইড তো শেষ এখানেই। আশা করি এখানে পদ সম্পর্কে আর তোমাদের তেমন কোনো সমস্যা থাকবে না। স্লাইডের মনে হয় আর নাই, বুঝছো? জি তো ভাইয়া। আগে বলো, ক্লাসটা কি বুঝছো তোমরা? জি জি ভাইয়া, ভাইয়া। বুঝতে পারছি। আচ্ছা, জি ভাইয়া। তাহলে পরবর্তী কি পড়া দিছে, মানে আমি এখন ধরানো শুরু করবেন, তাই না? এই যে জিজ্ঞাসা তো পাইছি না, হে তো আপনি দিছে কিন্তু এত গ্রুপে ছাড়ছে না। কি বলো? আচ্ছা, জিকে আমি ধরাবো না, সমস্যা নেই। আচ্ছা, বলবেন, একটা প্রশ্ন, বলো বলো। ভার্সিটি আবেদন করার পদ্ধতিটা কেমন? এটা কি কোথায় ভার্সিটি আবেদন করতে হয়? অনলাইনে কিভাবে? ভার্সিটি আবেদন করার জন্য তোমাকে অনলাইনে দোকানে